বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের থাকতে হয় কঠিন নিয়মের মধ্যে। সেই কঠোর নিয়মের বাধা টপকে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার ঘটনাটাই ইফতেখার আলমের জন্য ছিল অসাধ্য সাধন। এইখানে একটা আর বুকের এখানে একটা ওই সরাগুড়িটা লেগেছিল। আইন বিভাগের শেষ বর্ষের এই ছাত্র গোয়েন্দা বাহিনীর হাতে আটক হন ৫ আগস্ট সরকার পতনের দিন ভোরে। শেষ কয়েকটা ঘণ্টা কাটে আলোচিত আয়নাঘরে। ধাক্কা দিয়ে উল্টা দিকে শোয়ায় এইখানে পাড়া দিল। এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল, ওইটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ। অনেকক্ষণ পিটানোর পর আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, তখন অনেকক্ষণ পরে ওরা থামে। তখন অনেকক্ষণ থাকার পরে আবার বসায় আমাকে। তখন বলতেছিল যে এটা হলো একটা স্যাম্পল ডোজ, এটা শুরু, তুই আসলে বাঁচতে পারবি না। এইখানে এমন একটা জায়গা, এখানে হাজারের উপরে মানুষ আছে এবং তারা কতদিন ধরে আছে। তোকে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে দিছি, এখন এই চারা গাছ ফল দেয়। ওরা যুগের পর যুগ হয়ে গেছে, ওই প্রতিদিন ওদের হচ্ছে ওই গাছগুলোতে পানি দিয়ে জীবন কাটে। তোকে হচ্ছে তোর লাইফটা হবে এইরকম। আর হচ্ছে আমরা ভয় পাই না কাউকে। আমরা তো জানিসই ইন্টারন্যাশনাল মিডিয়াতে, দেশি মিডিয়াতে গুমের কথা বলে। তুই তো গুম হয়ে গেছিস, তোর নাম এখন থেকে মিস্টার গুম ইফতেখার, তুই এখান থেকে বাঁচতে পারবি না। আর তোরা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ডিপার্টমেন্টে, তখন আমি বলি আমি ল ডিপার্টমেন্টে। তখনই ওরা সাথে সাথে ও ল ডিপার্টমেন্ট, হিউম্যান রাইটস, একটা গালি দিয়ে কথা বলে। তখন বলে যে ইন্টারন্যাশনালি তো তোরা আমাদের নিয়ে অনেক নিউজ করাস, ইন্টারন্যাশনালি যে হিউম্যান রাইটস ভায়োলেশন এটা সেটা, এই যে তোকে যে গুম করছি, তোর আগে হাজার মানুষকে গুম করছে, এগুলো সব নিউজ হয়েছে। কেউ কিছু হয়েছে, কেউ কিছু করতে পারছে, আমাদের কেউ কিছুই করতে পারবে না। তোরও অবস্থা সেম হবে। এখান থেকে তোকে ছাড়ার কোনো ওয়ে নেই। মাহিনের তথ্য দে, বাকি দুজনের তথ্য দে, বাকি সমন্বয়কদের সাথে তোর কী সম্পর্ক, তোদের আরও কী তোদের ফান্ডিং কোথা থেকে হয়, তোদের কে কী করছে, এইগুলো বলতেছে। আর একটার পর একটা, একের পর একটা টর্চার করতেছিল। মানে যেমন আমি হাত তো হ্যান্ডকাপ পরা ছিল, এইরকম করে যখন ছিল, হ্যাঁ, আমি হঠাৎ করে যখন এইটা মারার পরে অনেক ব্যথা হইতেছিল, তো আমাকে পা সোজা করে দাঁড়ায় থাকতে বলতেছিল। আমি দাঁড়ায় একদমই থাকতে পারতেছিলাম না, আমাকে বারবার রাউন্ড করাইতেছিল। তখন আমি জাস্ট বলতেছিলাম যে স্যার প্লিজ আমাকে একটু বসতে দেন। তখন আমাকে এই নখগুলোতে দুই পাশ থেকে দুইজন মারা শুরু করে লাঠি দিয়ে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম মারা শুরু করে। তো এরপরে আমি যখন বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না, মাহিন আমার কাছে ছিল, আমার যতটা ন্যায্যতা মনে হয়েছে আমার বন্ধু হিসাবে আমি ওকে সাপোর্ট দিছি। তখনও বলতেছে যে তোর বন্ধু হিসাবে তোর সাপোর্ট দেওয়া, এই যে তুই যে এখন তোর জীবন শেষ হবে, এখন তুই কী করবি। আমি বলতেছিলাম যে স্যার আমাদের দাবি তো ন্যায্য। তোদের দাবি ন্যায্য, কিন্তু এটা তোদের কে বললো যে তোদের দাবি ন্যায্য না। এখনও আমাকে ওরা এরপরে অন্য একটা হাই অফিসিয়ালের একটা রুমে নিয়ে যায়। ওই রুমে নিয়ে গিয়ে ওরাও সেম আমাকে অনেক কথাবার্তা বলে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিবরণ বলে যে তোকে তো রাখা হবে, এখন একটু পরে রাতের দিকে রাখবো আমরা ইঁদুরের রুমে, আমাদের এখানে অনেক রুম আছে, ইঁদুর খেয়ে বাঁচতে হবে। তারপর হচ্ছে এটা বলতে বলতে আমাকে, আমি যখন বলতেছিলাম না, কোনো তথ্য দিতেছিলাম, ওদের প্ল্যান ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত, যেটা আমি বুঝতে পারলাম, ওরা আমার ফোন দিয়ে মাহিনের সাথে যোগাযোগ করছে। আমি কীভাবে কথা বলি, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে মাহিনকে বাইরে আসতে বলে, ওই জায়গায় আসতে বলে, এইভাবে বলে ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিল ওরা। তারপর পরে আমি বুঝতে পারলাম যে ওদেরকে এক করে হয়তো স্নাইপার শট বা যে কোনো একটা কিছু হইতে পারতো, ওদের কথাবার্তা শুনে বোঝা যাইতেছে। কিন্তু আমি স্বীকার করতেছি না কোনোভাবেই। তখন হচ্ছে একজন আমাকে উঠে এসে বলে যে তোকে একটা গেম খেলা শিখাই, সেটা হচ্ছে যে কখনো সিগারেটের সেকা খাইছিস নখে? আমি বললাম যে না, কখনো খাইনি। তখন বলে যে আজকে তাহলে একটু শিখ, অভিজ্ঞতাটা অর্জন কর। আর হচ্ছে যে এইটার নিয়ে, গেম খেলার নিয়ম হলো যখন আমি তোকে দিব, আমার সিগারেট যদি একটু নড়াচড়া হয়, একটু পড়ে যায়, তাহলে ধর যে এটা তোর মুখ দিয়ে দিব এবং অন্য যে কোনো জায়গায় দিয়ে দেবো, এরকম করে বলে ওরা আমার নখগুলাতে হচ্ছে সিগারেট দিয়ে সেকা এগুলো দিতে থাকে। আর ওরা হচ্ছে এগুলো চলতেই থাকে। ওই রুমে আরও প্রায় আধা ঘন্টা টর্চার করে আমাকে, তাও কোনো কিছু টিয়া না পাওয়ার পরে আমার ফোন টোন এগুলো অনেক কিছু করে। এরপরে আবার তিন নাম্বার আর একটা রুমে নিয়েছে, ওইখানে নিয়েও সেম অবস্থায় লাথি, কিল, ঘুষি, তারপরে ওই জয়েন্ট যোগগুলাতে ইয়াগুলাতে মারে। যখন কোনোভাবে বের করতে পারতেছি না, এরপর বলতেছে তোর তো আর বাঁচার উপায় নাই, তুই বলবি না, বুঝতে পারছি। ওর সাইডে জুনিয়ররা ছিল, ওদেরকে বলে যে ওর গরম পানিটা ঠিক কর, নাক দিয়ে গরম পানি আর হচ্ছে ইলেকট্রিক শক, এই দুইটা ঠিক কর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঠিক করে ওর বলে যে আমরা আসতেছি 1 ঘন্টা পর। সারা রাত ঘুমাই নেই আমরা সবাই তোকে ধরার জন্য, আর তুই এসে এখনও কোনো কিছু বলতেছিস না, এরকম অনেক গালাগালি করে আমাকে। মূলত সার্চে আমি কোনো কিছু জানতাম না,
এরপর আমার সব ডিভাইস নিয়ে যাওয়ার পরে বলে যে ডিভাইস তোর হচ্ছে এগুলো সব ট্র্যাকিং হবে, তোর কোনো ইনফরমেশন নাই, কারণ মাহিনের সাথে সমস্ত টেক্সট ডিলিট করা ছিল আর অন্যান্য বাকি ইম্পর্টেন্ট যেগুলো সবই ডিলিট করা ছিল এরকম একদম। তো ওরা পরে ওটাকে রিকভার করার জন্য নিয়ে যায়, বলে যে সব রিকভার হবে, এগুলো আমরা বের করে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোর সাথে আমরা আবার বলবো। এটা বলে ওরা চলে যায়। ওরা পরে 3-3.5 ঘন্টা পরে জুনিয়র যারা ছিল কেয়ারটেকার, ওরা আমাকে এসে বলে যে ভাই রিপোর্ট খুবই ভালো, আপনি টেনশন নিন না এরকম বলে ওরা আমাকে সাহস দেওয়া ট্রাই করতেছিলাম। আমার ওই অবস্থা দেখে আমি কাতরাতে ছিলাম, আমি একদম অবস্থা খারাপ ছিলাম। এবং অদ্ভুত একটা কথা হলো যে ওই রুমটাতে আমার চোখ বাঁধা অবস্থায় আমাকে চেয়ারে বসা রাখছে হ্যান্ডকাপ পরে, এরকম তো আমাকে এরকম ওই রুমে কেউ অনেকক্ষণ কেউ ছিল না। একটু পরে কেয়ারটেকার এসে বলতো যে ভাই সিসি ক্যামেরায় হচ্ছে স্যাররা দেখতেছে আপনি নড়াচড়া করতেছেন, এটা স্যাররা কিন্তু এসে আবার অ্যাটাক করবে। মানে জাস্ট আমি যদি এরকম ঘাড় আসে তো ওদের শর্ত যে এরকমই থাকবে তুই, আমি এরকমও করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা একটু নড়াচড়া করতে পারবো না এরকম। তো আমি দুপুরে পরে বুঝতে পারি নাই, ওরা জাস্ট আমাকে কিছুই বলে নাই, ওই রুমে রাখতেছিল। একটু পরে কেউ এসে একটা থাপ্পড় দিয়ে যাইতেছিল, কেউ এসে দেয়ালের সাথে লাগাই দিয়ে যাইতেছিল, এরকম একটা চলতেছিল। তবে একজন কেয়ারটেকার ছিল, ও ভালো মনে হয়েছে আমার কাছে। উনি বলতেছিল ভাই টেনশন নিন না, ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন বলে আশা করি। খবর খুবই ভালো। কিন্তু এই খবর ভালো বলতে যে আসলে দেশে একটা কিছু হয়ে যাচ্ছে, বিকালের দিকে যে আমাকে এই খবরটা দিচ্ছে আমি এটা বুঝতে পারিনি। আমি হয়তো ভাবছি হয়তো আমাকে ছাড়বে বা এরকম কিছু। তো বলতেছে এরপর শুধু বলে যে প্রসেসিং হচ্ছে, ছাড়তে সময় লাগবে। বিকালে বলে সন্ধ্যায় বলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ওরা রাতের আগে ছাড়ে না। রাতে এসে বলতেছে যে যেহেতু সকালে নিয়ে আসছে সকালের আগে ছাড়বেন। এবার সেই ওই একই চেয়ারে সেই 24টা ঘন্টা আমি সেম অবস্থায় ছিলাম। সেম অবস্থায় থাকার পরের দিন ভোরে হচ্ছে আমাকে দেওয়া হয়, ওই যে ফাঁসির আসামিদের যেরকম পুরো কাভার করা ওই রকম হচ্ছে কাভার করে আমাকে গাড়িতে উঠায় হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে। আমার আগে হচ্ছে আর একটা মেয়েকে উঠাচ্ছিল, আমি একটু শব্দ পাইতেছিলাম, ওই মেয়েটা টর্চার সহ্য করতে পারেনি, আর ও অনেক চিল্লাইতেছিল এবং বমি ভাববে এরকম বলতেছিল, আর বাকিরা ওকে গালাগালি করতেছিল যে বমি করবি না একদম, একে তোকে ফালায় রাখতে যাইতেছে। তো পরে হচ্ছে যে আমাকে গাড়িতে উঠানোর পরে আমাকে বলে যে যদি তোর 14 গোষ্ঠী বায়োডাটা আমাদের কাছে আছে, যদি বাইরে গিয়ে কি বলবি। ফার্স্টে ওরা বলে যে বাইরে গিয়ে বলবি যে ঢাকার বাইরে ঘুরতে গেছিলাম, তো এখন আসছে, এটা বলবো। পরে একটু পরে আবার আর একটা অফিসার টান দিয়ে নিয়ে একদম কাছে গিয়ে বলে যে তুই বলবি যে থানায় নিয়ে গেছিল, যেহেতু এলাকায় পুলিশের গাড়ি গেছিলো, দেখছে পল্লবী থানার গাড়িও ছিল, 2টা কালো মাইক্রো ছিল। তো তুই বলবি যে থানায় নিয়ে গেছিলো, কোন থানায় নিয়ে গেছিলো আমরা জানি না, এইটা বলে তুই বলবি, কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলিস তাহলে একদম তো 14 গোষ্ঠীর অবস্থা একদম খারাপ করে দেবে। এটা বলে ওরা আমাকে পূর্বাচলে ওই দিকে একদম ভোরের দিকে ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ 6 তারিখ একদম ভোরে সকালের দিকে। ছাত্র আন্দোলনের ব্যাপকতা কমাতে 17 জুলাই বন্ধ ঘোষিত হয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল। আর তখন রাজপথে প্রতিরোধের বার্তা নিয়ে হাজির হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 তারিখে সব জায়গায় আন্দোলন যখন স্থিতিশীল হয়ে যাচ্ছিল, তখনই আমি প্রাইভেট ইউনিভার্সিটিরা যারা স্পেসিফিক্যালি ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আইওবি, এআইবি সবাই এক হয়েছে। নট শুধুমাত্র এরা, আপনার অন্যান্য সব ইউনিভার্সিটিগুলোকে আমরা এক করেছি। পুরো একটা ডিজিটাল ক্র্যাকডাউন, একটা ভায়োলেন্ট ক্র্যাকডাউন পুলিশের, তারপর লিগের যে পেটোয়া বাহিনী তাদের দিয়ে ভায়োলেন্ট ক্র্যাকডাউন হচ্ছিল। তো ওই সময়টাতে আসলে তখন ওই প্রাইভেট আর পাবলিকের বিষয়টাকে আমরা আলাদা করে চিন্তা করি না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিকল ভাঙার এ গানের সমান অংশীদার এসব প্রতিষ্ঠানের শিক্ষকরাও। শিক্ষার্থীরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা যখন দেখছি আমাদের শিক্ষার্থীরা মাঠে নামছে, তারা প্রত্যেকটা আন্দোলনের স্বরূপ, সেখানে শিক্ষক হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে আমরা যদি চুপ থাকি, আমরা যদি তাদের পাশে এসে না দাঁড়াই, তাদেরকে নিরাপত্তা না দিই, তাহলে আসলে শিক্ষকতা পেশার কোনো গুরুত্ব আমার কাছে থাকে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই ধনাঢ্য পরিবারের সন্তান নয়, এমন দাবি করে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার নজর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দেখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদি বলি আমার নিজের ক্ষেত্রেই বলি, মানে খরচের ব্যাপারটা তো আমার তো জানা আছে। আমি হয়তো প্রাইভেটে মানে হলি ফ্যামিলিতে খরচ একটু বেশি গেছে, বাট এই যে পা বা হাড্ডি যাদের গেছে বা বিভিন্ন শরীরের যে খরচ, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ চিকিৎসা। যদি সরকারি মেডিকেলও করা হয়, যে সময় ইনস্ট্রুমেন্ট, ওষুধ, তারপর অনেক কিছু কেনাকাটার প্রয়োজন আছে, অনেক খরচ। মানে কারো আমার মনে হয় না সরকারি মেডিকেলেও যদি সে ট্রিটমেন্ট নেয় 1-2 লাখ টাকার নিচে খরচ হইতেছে। তো এত টাকা তো সবার পক্ষে আসলে বেয়ার করা সম্ভব না। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।